অবস্থানগত সুবিধা কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। চাল আমদানি শুল্ক ৬২ থেকে ২৫% নামালো সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খানের অবৈধ সম্পদের খোঁজে দুদক। ১৬ বছরের নিচে ভ্যাকসিন দেয়া হবে না, শঙ্কায় বিশেষজ্ঞরা। অনিশ্চয়তায় শাহ মখদুম মেডিকেল কলেজের ২০৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি বেলা ৩টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। অবস্থানগত সুবিধা কাজে লাগাতে পারলে দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে। এজন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। বিমান বহরে যুক্ত হওয়া -8Q400 মডেলের নতুন উড়োজাহাজ ধ্রুবতারা সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আজ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডা থেকে কেনা হয়েছিল -8 মডেলের 3টি উড়োজাহাজ। রোববার অত্যাধুনিক মডেলের এই উড়োজাহাজগুলোর একটি আনুষ্ঠানিকভাবে বিমানবহরে যুক্ত হলো। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। বাকি দুটি আসবে ফেব্রুয়ারিতে। এই ধ্রুবতারার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। প্রধানমন্ত্রী নিজেই বিমানটির নামকরণ করেছেন ধ্রুবতারা। এ নিয়ে রাষ্ট্রীয় এয়ারলাইন্সে বিমানের সংখ্যা এখন 19। বিমানের খুবই দুরবস্থা ছিল। যা হোক, আমরা সরকার আসার পর থেকে এ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলি বিমান ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। যেটা আমরা নেই সেটা সবথেকে আধুনিক। উড়োজাহাজের সংখ্যা বাড়ার কারণে বাড়বে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইট। আর এই সুযোগ কাজে লাগিয়ে আঞ্চলিক সম্পর্ক ও বাণিজ্যে উন্নয়নের আশা দেখছেন প্রধানমন্ত্রী। আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। বিমানের এই সংযোগগুলি ভবিষ্যতে কাজে লাগবে। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে করেছিলাম COVID-19 অর্থাৎ করোনা ভাইরাস, আসলে এই করোনা ভাইরাস এসে আমাদের জন্য সব কিছু ওলটপালট করে দিয়ে গেল। প্রধানমন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ চলছে। দেশের সব বিমানবন্দরের সংস্কার হবে বলেও জানান তিনি। দুর্ভাগ্য আমাদের একটাই, যে আমরা যখন এতগুলি বিমান কিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ করব বা দেশের অভ্যন্তরে যোগাযোগ করব, আমি প্রথমবার সরকার এসে 3টা আন্তর্জাতিক বিমানবন্দর করি। আমরা সিলেট এবং চট্টগ্রাম, আর ঢাকাটাকে আরও উন্নত করি। কারণ ঢাকা, আপনারা যদি 96 সালের আগের বিমানবন্দরের একটু ছবি দেখেন বা তখন যারা যাতায়াত করছেন যদি একটু স্মরণ করেন, তখন দেখবেন কি অবস্থা ছিল। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে নবনির্মিত মহিলা কেন্দ্রীয় কারাগার এবং দেশের বিভিন্ন স্থানে 20টি ফায়ার স্টেশন ও 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিসও উদ্বোধন করেন। যারা আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা। চাল আমদানিতে শুল্ক কমালো সরকার। 62.5% থেকে কমিয়ে করা হলো 25%। চালের বাজার নিয়ন্ত্রণেই সরকারের এই পদক্ষেপ, বললেন খাদ্যমন্ত্রী। জানালেন, নতুন শুল্কে যারা আমদানি করবেন তাদের আবেদন করতে হবে 10 জানুয়ারির মধ্যেই। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সরকারের বিভিন্ন সংস্থার হিসাব বলছে, ঘাটতি নয়, বরং গুদাম, কৃষক আর নানা পর্যায়ে চাল আটকে থাকায় সরবরাহ কমেছে বাজারে।
এমন বাস্তবতায় আপাতত পরিস্থিতি মোকাবেলায় বাজারে চালের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিল সরকার। বেসরকারি আমদানিকারকদের উৎসাহিত করতে খাদ্যমন্ত্রী ঘোষণা দিল ব্যাপক হারে আমদানি শুল্ক কমানোর। তবে আমদানির বিষয়টি মনিটরিং করবে সরকার। ৬২% আমদানি শুল্ক ছিল, এখন সেইটাকে আমরা কমিয়ে 25% আমদানি শুল্ক বৈধ আমদানিকারক যাদের আমদানি লাইসেন্স এবং ফুড লাইসেন্স আছে তারা মন্ত্রণালয়ে আবেদন 10ই জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করবেন। আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব এবং সেইটুকুই এলসি হবে এবং এটা আমরা নিয়ন্ত্রণ রাখবো। বিশ্লেষকরাও বলছেন শুল্ক কমানোর সিদ্ধান্তটি সঠিক, এতে বাজারে সরবরাহ বাড়বে। সরকার সিদ্ধান্ত নিচ্ছে ডিউটি তারা কমাবে, এবং এখানে ভোক্তাদের বিষয়টা তো দেখতে হবে, আনবে যতটুকু প্রয়োজন সেটা আনবে এবং বোরোর আগ পর্যন্ত যাতে বোরোর প্রকিউরমেন্ট প্রাইসটা যাতে কৃষক যাতে আবার দাম কম না পায় সেই বিষয়গুলো চিন্তা করি তারা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারিভাবে আমদানির পাশাপাশি সরকার নিজেও চাল আমদানি করছে। এর মধ্যে টেন্ডার করে 4 লাখ টন আর সরকার টু সরকার ভিত্তিতে আরও 1.5 লাখ টন, আর আগের করা চুক্তির 1.5 লাখ টন চাল ভারত থেকে আসা শুরু হয়েছে। আর এখন সরকারের গুদামে চাল মজুদ আছে 5.5 লাখ টন। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খানের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চলতি মাসের প্রথম দিকে এফআর খানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুদকে। সেখানে বলা হয় এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ক্ষমতার অপব্যবহার করে মালিক হয়েছেন বহু অবৈধ সম্পদের। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিষয়টি অনুসন্ধানে একটি কমিটি করেছে দুদক, যার দায়িত্ব পেয়েছেন সহকারী পরিচালক আব্দুল বাদুল। দুদক সূত্র বলছে এফআর খানের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হবে। করোনা প্রসঙ্গ। প্রতিনিয়ত বদলাচ্ছে করোনা ভাইরাসের রূপ, প্রকৃতিও। শিশুদের আক্রান্ত হওয়ার হার এখন পর্যন্ত কম থাকলেও সামনে কি হয় এ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। তাছাড়া শিশুরা করোনার ভ্যাকসিন না পাওয়ায় কতটা ঝুঁকিতে পড়বে তা নিয়েও রয়েছে সংশয়। আরও জানাচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, পাইপলাইনে আছে আরও অনেক দেশ। কারা পাবে এরও তালিকা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে। কম সময়ের গবেষণায় প্রাথমিক ফলাফল নিয়ে ভ্যাকসিন জনসাধারণের মধ্যে প্রয়োগের সিদ্ধান্তে তাই থাকছে নানা চ্যালেঞ্জ। ক্ষতি এড়াতেই তাই ভ্যাকসিন থেকে বাদ যাবে গর্ভবতী নারী এবং শিশুরা। 16 বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে না। বাইরে মডার্না বা ওরা 16 বছরের নিচে এখন ট্রায়াল দিবে, তো সেই জন্য বাচ্চাদের এখন পর্যন্ত টার্গেটে রাখা হয়নি। কারণ এটা যতক্ষণ বড়দের না দিয়ে শিওর না হওয়া যাবে যে টিকাটা সেফ, ততদিন পর্যন্ত বাচ্চাদের দেওয়া যায় না। আশার কথা হচ্ছে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্তের বিবেচনায় শিশুদের আক্রান্ত হবার সংখ্যা কম, আবার শিশুদের সুস্থ হবার হারও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে করোনা মহামারীতে 10 বছর পর্যন্ত 34 জন শিশুর মৃত্যু হয়েছে, আর 11 থেকে 20 বছরের মধ্যে মৃত্যু হয়েছে 57 জনের। এইসব শিশুরা আগে থেকেই অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হয়েছিল। শুধুমাত্র করোনার সিমটমস নিয়ে আমাদের কিন্তু রোগীর সংখ্যা খুবই কম। যাদের অন্য কোনো রোগ আছে এবং তার সাথে তার করোনা হয়েছে সেই রোগীগুলি এই মৃত্যু ঝুঁকিতে আছে এবং তাদের সিভিয়ারিটিটা বেশি। তার মধ্যে নেফ্রোটিক সিনড্রোম, কনজেনিটাল হার্ট ডিজিজ, সেপ্টিসেমিয়া, একদম নবজাতক যারা, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটেছে। সম্প্রতি যুক্তরাজ্যে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে শিশুদের বেশি আক্রান্ত হবার তথ্য এসেছে, যদিও এই হার কত বা এর কারণ স্পষ্ট নয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই, অভিভাবকদেরই সচেতন হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে হোক আর অন্যদের ক্ষেত্রে হোক, ভ্যাকসিন কিন্তু ভেতরটাকে প্রতিরোধ করছে, কিন্তু আমার নাক বা মুখে যে ভাইরাসটি ঢুকছে তার ঢোকা বন্ধ করছে না। এই যে মাস্ক পরা কিংবা হাত ধোয়া, হ্যান্ড হাইজিন কিংবা যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখা, এটি তাকেও করতে হবে। বাচ্চাদেরও একটা WHO অনুযায়ী সাজেশন অনুযায়ী হয়তো আমরা 5 বছরের নিচে করবো না অ্যাক্সিডেন্টের ভয়, কিন্তু বা সুপারভাইজড ওয়েতে করবো। কিন্তু এই কাজটি কিন্তু আমাদের চালিয়ে গেলে এই নতুন কোনো কিছু খুব মহা রিস্ক বাড়বে না। আসলে নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের গেটওয়ে দৌলতদিয়া ঘাট। পরপারের অপেক্ষায় থাকে প্রচুর যানবাহন,
ড্রাইভার, হেল্পার, ব্যবসায়ী, অসংখ্য মানুষের সমাগম। পুরো ঘাট এলাকা পরিণত হয়েছে মাদকের আখড়ায়। জমজমাট মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে যৌনপল্লীর নারীরাও। রাজবাড়ী প্রতিনিধি লিজন চক্রবর্তীর তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখব। দৌলদিয়া ঘাটের পোড়াভিটা এলাকার দৃশ্য। প্রকাশ্যেই চলছে মাদক ব্যবসা। হাত বাড়ালেই এখানে পাওয়া যায় হেরোইন, ইয়াবা থেকে শুরু করে সব ধরনের মাদক। অধিকাংশ মাদক ব্যবসায়ী নারী, মাদক সেবীর একটা বড় অংশ নারী। নারী মাদক ব্যবসায়ীদের অধিকাংশই যৌনপল্লী থেকে আসা। বয়স্করা বেছে নিয়েছে মাদক ব্যবসা। বয়স নাই, বাইরে চলে আসছি, আইসা আমরা একটা দুইটা আইনা বিক্রি করে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে করে খাইতাম। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, 6 সন্তান বুকের ভিতর নিয়ে থাকতে চাই। দাবরা দাবরি ভালো লাগে না। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরাও পড়ছে নারী মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 3 মাসে দৌলদিয়া ঘাটে মাদকের মামলা হয়েছে 81টি। মাদকের বাহক এক একজন নারীর নামে 8-10টি মামলা। তবে রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে। এই ঘাটের সঙ্গে সড়ক, রেল ও নৌপথের যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গেও। এর সঙ্গে যৌনপল্লীর অবস্থান যোগ হওয়ায় দৌলদিয়া রীতিমতো মাদকের আখড়া। উত্তরণের একমাত্র উপায় হলো ধরেন যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক মহলের সর্বোচ্চ সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি, তাদের ক্যাম্পেইন এবং প্রশাসনের জিরো টলারেন্স। প্রতিদিনই অভিযান চলছে দাবি পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। এরই মধ্যে 6 নারী মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছেন। বিভিন্ন সময়ে আমরা সামাজিকভাবে এখানে প্রোগ্রাম করি এবং তাদের লোকজন, স্থানীয় লোকজন, নেতৃবৃন্দ লোকজনকে নিয়ে করি। একটা পর্যায়ে এটা বুঝতে পারছে যে আমাদের উঠান বৈঠক এবং অন্যান্য যে মত বিনিময় সভা করেছি, এটার ফলশ্রুতিতে তারা বুঝতে পেরেছে যে আসলে এটা ভালো পেশা না। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ সচেতন মহলের। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিরে এসেছে 1971 সাল। না, মুক্তিযুদ্ধ নয়, এসেছে 71-এর দিনপঞ্জি। আর সেটা কিভাবে জানবো সাদিয়া আফরোজের রিপোর্টে। জীবনের প্রয়োজনে কত কিছুই না আমরা কপি করি, কিন্তু প্রাকৃতিক কোনো কিছু কি কপি করা সম্ভব? সম্ভব নয় বলেই হয়তো প্রকৃতি মাঝে মাঝে বিস্ময়কর কিছু ঘটিয়ে দেখায়। এই যেমন 1971 সালের সাথে আসছে বছর 2021-এর রয়েছে হুবহু মিল। 1971-এর প্রথম দিনটি শুরু হয়েছিল শুক্রবার দিয়ে। 2021-এও তাই ঘটতে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন মিল পাওয়ায় অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি প্রতি 50 বছর পর পর এমনটা ঘটে? না, ব্যাপারটি মোটেও তা নয়। গাণিতিক ভাষায় ভিন্ন বছরের দিন বা বারের মধ্যে হুবহু মিল থাকলে তাকে বলা হয় আইডেন্টিটিক্যাল ক্যালেন্ডার ইয়ার্স বা যমজ দিনপঞ্জির বছর। 1971 থেকে 2021 এই 50 বছরের মধ্যে যমজ বছরের ঘটনা 1982, 93, 99 এবং 2010 সালেও ঘটেছে। কিন্তু স্বাধীনতার 50 বছর বা 71-এর মতো ঘটনাবহুল সালের সাথে মেলেনি বলেই হয়তো এভাবে আগে কেউ খেয়াল করেনি। ব্যাপারটি কাকতালীয় মনে হলেও এর রয়েছে গাণিতিক ব্যাখ্যা। এই লিপিয়ারগুলোর কারণে এবং এই লিপিয়ার ছাড়া এই সব কিছু মিলে দেখা যায় যে প্রতি 50 বছরে কমপক্ষে 4-5টা এরকম যমজ বর্ষ আসে। যমজ বর্ষ আসবার জন্যে কখনো 4 বছর থেকে 6 বছর সময় লাগে, আবার 40 বছরও সময় লাগে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে একই দিনে 21 ফেব্রুয়ারি স্বাধীনতা কিংবা বিজয় দিবস পালন করবে বাংলাদেশ। তাই 71-কে আরেকটু গভীরভাবে উপলব্ধি হয়তো সম্ভব এবছরেই। যে সময় যায় সে সময় আর ফিরে আসে না। সুতরাং 1971-এর ডিসেম্বর বা মার্চে আমাদের যে আকাঙ্ক্ষা, আশা, বেদনা ছিল সেটা তো আর এখন হবে না। কিন্তু আমরা বেঁচে আছি এবং এই সময়টা দেখে যাচ্ছি, 2 বছরই আমরা দেখে যাচ্ছি, সেটা একটা বড় পাওনা। কেননা আমরা শূন্য থেকে শুরু করেছিলাম, এখন আমরা ক্রমে এগিয়ে যাচ্ছি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। অনিশ্চয়তায় পড়েছে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের 207 শিক্ষার্থীর শিক্ষা জীবন। কলেজটি বন্ধের পর অন্য বেসরকারি মেডিকেল কলেজে দ্রুত স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও এখনও তার বাস্তবায়ন হয়নি। সহকর্মী সাদিয়া আফরোজের আরেকটি রিপোর্ট দেখব। রাজশাহীর বন্ধ হয়ে যাওয়া শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থী রাজিবুল হাসান। শিক্ষা জীবনের অনিশ্চয়তায় শুধু তিনি নন,
দুশ্চিন্তায় তার পুরো পরিবার। আমার বাবা নিজের তো সন্তানের পিছিয়ে পড়ালেখা করাতে অনেক খরচে সে দিয়েছে এবং যে জমিটুকু শেষ সম্বল ছিল সেটি বিক্রি করে সে আমাকে ভর্তি করায়। ভর্তি করার 2 বছর পরে তার ক্যান্সার ধরা পড়ে, অথচ সেই শয্যাশয়ী অবস্থাতে আমাকে যে একটা দেখে যে আমি ডাক্তার হব সেই খুশিতে থাকবে সেটি তিনি হতে পারছে না। তার মতো দুর্ভোগে পড়েছেন এই বেসরকারি মেডিকেল কলেজের 2 শতাধিক শিক্ষার্থীও। রাজশাহী থেকে তারা ঢাকায় এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে প্রতিকার চাইতে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুরু থেকেই ভাড়া করে আনা শিক্ষক ও সরঞ্জাম দেখিয়ে চলছিল শাহ মখদুম মেডিকেল কলেজ। 2013 সালে চালুর পর প্রাইভেট মেডিকেল কলেজ পরিচালনার কোনো শর্ত পূরণ না করায় গত নভেম্বরে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভর্তিকৃত শিক্ষার্থীদের দেশের যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে দ্রুত মাইগ্রেশনের ব্যবস্থা করতেও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়, কিন্তু তা কার্যকর না হওয়ায় দ্রুত মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজের অধিভুক্ত কলেজগুলোর MBBS পরীক্ষার সময়সূচি দেওয়ায় তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে। আমাদের দাবি জানাচ্ছি আমাদের যেন বিনা টাকায় মাইগ্রেশন বাস্তবায়ন করা হয়। মাইগ্রেশন বাস্তবায়ন করার জন্য এবং ভর্তি কার্যক্রম এখন সঠিকভাবে যাতে আমাদের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হয়। মন্ত্রণালয় আসলে কি বলছে, তারা আমাদের একটা সুস্পষ্ট নোটিশ দিক, জানাক যে আমাদের ভর্তি কত তারিখ থেকে শুরু হবে এবং টাকা পয়সার বিষয়টা কি হবে। কলেজ সরকার বন্ধ করছে, সরকারি নীতিমালা অনুযায়ী মাইগ্রেশন সরকারের করার কথা, তো আমাদের রাস্তায় আসার কথা না। এখন আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিছে, অথচ মাইগ্রেশন কাজকর্ম কোনোভাবেই সম্পূর্ণ হয় না। আমরা অধিদপ্তর শুরু করে রাজশাহীর ডিন অফিস পর্যন্ত মন্ত্রণালয়ের গেটে গত 3 মাস ধরে ঘুরতে ঘুরতে আমাদের নিজেদের জীবন শেষ হয়ে গেছে। শিক্ষার্থীদের সাথে এসেছেন অভিভাবকরাও। মোটা অঙ্কের টাকা দিয়ে কলেজটিতে ভর্তি করিয়েও এখন ভোগান্তিতে পড়া পরিবারগুলোর দাবি বিষয়টি সুরাহার। জমি জমা বেচে অনেক কষ্ট করে টাকা পয়সা সংগ্রহ করে আমরা মেয়েদের ভর্তি করাইছি। এখন দেখছি যে এই কলেজে ভর্তি করার পর থেকেই কোনো ক্লাস হয়নি। আমাদের মোটা অঙ্কের টাকা দিয়েছি আমরা, যে টাকার এখন কোনো হিসাব নেই। ওরা যদি ভর্তি না হতে পারে পরীক্ষা কোথায় দিবে? শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ, ওদের পরীক্ষা নাই। আমরা বাবা মারা হতাশ, লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আমরা এখন কি করব? শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের নানা অনিয়মের প্রেক্ষিতে এবছরের ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু করেন তারা, কিন্তু দাবি না মেনে তাদের উপর হামলা চালায় কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় করা মামলায় কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন এখন জামিনে। অন্য কলেজে যাওয়ার আগে সেশন ফি সহ অন্যান্য বেতন দাবি করেছেন তিনি। এসব বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার। 22 বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ধর্ষক গ্রেফতার না হওয়ায় সুনামগঞ্জে মানববন্ধন। উচ্ছেদ করা হবে মানিক মিয়া এভিনিউয়ের অবৈধ দোকানপাট। অবস্থানগত সুবিধা কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। চাল আমদানি শুল্ক 62.5 থেকে 25% নামালো সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খানের অবৈধ সম্পদের খোঁজে দুদক। 16 বছরের নিচে ভ্যাকসিন দেয়া হবে না, শঙ্কায় বিশেষজ্ঞরা। এবং অনিশ্চয়তায় শাহ মখদুম মেডিকেল কলেজের 207 শিক্ষার্থীর শিক্ষা জীবন। বিরতির পর ফিরে এলাম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। বিএনপির রাজনীতি কচ্ছপের মতো, একবার মাথা বের করে, একবার লুকায়। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে, তাই নির্বাচনের আগেই তারা হেরে যায়। বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে বসে থাকে।
আসলে বিএনপির রাজনীতি কচ্ছপের মতো, একবার মাথা বের করে তো পরক্ষণে আবার মাথা লুকায়। তারা ভোগের সিদ্ধান্তহীনতা দায় চাপায় সরকারের উপর। পুলিশ বাহিনীতে কোনো মাদকাসক্তের স্থান হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমদ। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডেটাবেস ও হ্যালো RMP অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ পুলিশে মাদক সেবী বা মাদক গ্রহণকারী এদের কোনো স্থান নেই এবং আমাদের বাহিনীতে এই ধরনের লোকের কোনো প্রয়োজন নেই। সো আমরা আমাদের বাহিনীকে পরিষ্কার করতে চাই, এই মাদক মুক্ত করতে আমাদের বাহিনীকে প্রথম করতে চাই, ঘর থেকে শুরু করতে চাই। এটা হচ্ছে ঘর পরিচ্ছন্নকারী অভিযান। সন্ত্রাস ও চরমপন্থায় জড়িতদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সকালে সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার। যখন একটা চক্রের মধ্যে কেউ ঢুকে যায় তার পক্ষে কিন্তু বের হওয়া, আনলেস তার স্ট্রং রিহ্যাবিলিটেশন সাপোর্ট থাকে, সে কিন্তু বের হতে পারবে না। আমরা এই বিষয়টাকে আলোচনায় আনতে চাই। উই ওয়ান্ট টু স্টার্ট থিঙ্কিং অন ডিরেডিক্যালাইজেশন, অন রিহ্যাবিলিটেশন, অন রিইন্টিগ্রেশন অ্যাজ ওয়েল। এই জন্য কেউ না কেউ কখন শুরু করতে হবে। সুনামগঞ্জে বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত 3 জনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসী অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করেছেন। এ দাবিতে সকাল 11:30টায় শহরের আলফাত স্কোয়ারে মানববন্ধন করে সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। শনিবার সন্ধ্যায় এক কলেজ ছাত্রী সিলেট থেকে বাসে দিরাই যাচ্ছিলেন। সুজানগর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে চালকের সহকারী তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। স্থানীয়রা দিরাই হাসপাতালে নেয়ার পর অবস্থা গুরুতর দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ বাসটি জব্দ করলেও চালক, শহীদ এবং হেল্পার ও সুপারভাইজারকে এখনও গ্রেফতার করতে পারেনি। চেষ্টা সমান অপরাধ হিসেবে এই দৃষ্টান্ত, এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে দাবি করছি। আমরা আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছি। এরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দিয়েছে, হেল্পারের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা এগুলো জেনে এগুলোর বিরুদ্ধে অভিযান অলরেডি চলছে। জনস্বার্থে অপেক্ষাকৃত কম ভাড়ায় চললেও এবার সিলেট থেকে 2টি রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দিল একদল উচ্ছৃঙ্খল পরিবহন শ্রমিক। সরকারি গাড়ি ভাঙচুরের পাশাপাশি তারা বিআরটিসি বাস কাউন্টারে লুটপাটও চালায়। সিলেট থেকে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত 22 ডিসেম্বর। তবে তখন পরিবহন ধর্মঘট থাকায় আজ থেকে বাস চলাচল শুরু করে বিআরটিসি। কিন্তু বাস ছাড়ার সাথে সাথে 50-60 জন পরিবহন শ্রমিক বিআরটিসি কাউন্টারে হামলা চালায়। এ সময় তারা কাউন্টার থেকে প্রায় 12,500 টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন বিআরটিসির কর্মকর্তারা। এছাড়া সরকারি গাড়িও ভাঙচুর করে তারা। পরিবহন শ্রমিকের দাবি, এই 2 রুটে বাস চালুর ব্যাপারে মালিক শ্রমিকদের সাথে কোনো আলোচনা করেনি কর্তৃপক্ষ, তাই এসব রুটে বিআরটিসির বাস চলতে দেবে না বলে হুমকি দিয়েছেন তারা। রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে আলাদা সাইকেল লেনে অস্থায়ী দোকানপাট ও গাড়ি পার্কিং সরাতে প্রতিদিন উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাইসাইকেল চালানোর উৎসাহ দিতে রাজধানীর বিভিন্ন সড়কে আলাদা সাইকেল লেন তৈরি করা হলেও তা বেদখল। পুলিশ বক্স, অস্থায়ী দোকানপাট ও গাড়ি পার্কিং গড়ে ওঠায় কোনো কাজে আসেনি সাইকেল লেন। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ধারাবাহিক উচ্ছেদ অভিযানে অবৈধ পার্কিং এবং দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এ সময় জরিমানা করা হয় বেশ কয়েকটি সংস্থার গাড়ি চালককে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, লেন ও ফুটপাত উদ্ধারে এখন থেকে ধারাবাহিক অভিযান চলবে। সেজন্য এই বাইসাইকেল লেনগুলোতে দেখা যায় প্রাইভেট কার, এমনকি আমাদের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, স্টাফ বাস এবং ভাসমান দোকান, মোটরসাইকেল, প্রাইভেট কার, এগুলো এখানে পার্কিং হয়ে থাকে এবং দোকান করে থাকে। এই বিষয়টি জনগণকে মূলত সচেতন করার জন্য এবং কিছু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই অভিযানটা শুরু করেছি, যে সাইকেল লেনগুলোকে অবৈধ পার্কিং এবং অবৈধ দখল মুক্ত রাখার জন্য, যেন আমাদের যারা বাইসাইকেল চালায় তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই লেনটা ব্যবহার করতে পারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণহীন দামে নাভিশ্বাস উঠেছে রংপুরের বাসিন্দাদের। বেড়েছে শাকসবজি সহ সব ধরনের পণ্যের দাম। অস্থিরতা কাটেনি চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে বিভিন্ন কোম্পানির প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। 7 দিন আগে যার দাম ছিল 107 থেকে 108 টাকা। দাম বৃদ্ধির নানা অজুহাত চালকল ও তেল কোম্পানির মালিকদের। তারা বলছেন এর মূলে পাইকারি চাল ও তেল ব্যবসায়ীরা। তবে কিছুটা স্বস্তি শীতকালীন শাকসবজির বাজারে। ফুলকপি 5 থেকে 15 টাকা, বাঁধাকপি 10 টাকা, শিম 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। খামারে ইঁদুর পালন, এমনই ব্যতিক্রমী এক কাজ করছেন রাজশাহীর এক তরুণ সালাউদ্দিন মামুন। সুইস অ্যালবিনো জাতের ইঁদুর পালন করছেন বাণিজ্যিকভাবে, যা যাচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে। তার স্বপ্ন আরো বড় পরিসরে ইঁদুর লালন পালনের। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। শখের বসে মাত্র 4টি ইঁদুর দিয়ে লালন পালন করা শুরু। সেখান থেকে এখন শয়ে শয়ে ইঁদুর পালন এবং বিক্রি করছেন রাজশাহীর সালাউদ্দিন মামুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণা পরিচালক তিনি। 2টা ফিমেল ছিল আর একটা মেল ছিল। ওই 3টা ইঁদুর থেকে মোটামুটি আমার আজ পর্যন্ত 3 বছরে আমি 5000-এর মতো ইঁদুর বিক্রি করেছি। আমি শুরুতে 40 টাকা পিস বিক্রি করতাম ইঁদুর, এখন আমি হচ্ছে 70 টাকা পিস বিক্রি করছি আর কি। বাংলাদেশের আবহাওয়া সুইস অ্যালবিনো জাতের ইঁদুরের অনুকূলে। একটি মা ইঁদুর মাসে বাচ্চা দেয় 8 থেকে 10টি, আর বছরে বাচ্চা দেয় কমপক্ষে 8 থেকে 10 বার। 100টি মা ইঁদুর আর 20টি পুরুষ ইঁদুর রাখা গেলে মাসে 1000 ইঁদুর উৎপাদন করা সম্ভব। প্রতিটির দাম 70 টাকা হিসেবে মাসে 70,000 টাকার মতো আয়। সর্বনিম্ন আমার বিক্রিটা 5 থেকে 10,000-এর মধ্যে থাকে প্রত্যেক মাসে আর কি, রানিং যখন ক্যাম্পাস খোলা থাকে আর কি। এখন বাণিজ্যিকভাবে করলে আমি যদি কেউ এটা করতে চায়, এটার সামনে ভবিষ্যৎ ভালো। গবেষণার জন্য সালাউদ্দিন মামুনের কাছ থেকে নিয়মিত ইঁদুর কেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি ও প্রাণীবিদ্যা বিভাগ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। দেশের 2টি নামকরা ওষুধ কোম্পানিও ইঁদুর কিনছে, যোগাযোগ করছে অনেক প্রতিষ্ঠান। সাধুবাদ পাচ্ছে মামুনের ব্যতিক্রমী এ উদ্যোগ। এটা গোটা পৃথিবীব্যাপী ম্যামালিয়ান মডেল সিস্টেম হিসেবে পরিচিত। এই মাইস মডেল ছাড়া আসলে কোনো এক্সপেরিমেন্টেই যে ব্যবহারিক পর্যায়ে নিয়ে যাওয়া আসলে সম্ভব না। যদিও এটার ব্যবহার বাড়ছে, তবুও এইটাকে কমার্শিয়ালি নিয়ে আসার কথা আমার মনে হয় মামুনই প্রথম চিন্তা করেছে যে কীভাবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। আবার বাইজিস্টের বিরতি নিচ্ছি, এরপর যা থাকছে। তেহরানের পাহাড়ে তুষার ধস, 10 পর্বতারোহীর মৃত্যু। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে 82 রানে এগিয়ে ভারত। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর জানাবো। ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে আলবুর্জ পর্বতমালার তুষার ধসে 10 পর্বতারোহী মারা গেছেন। রেড ক্রিসেন্টের 20টি দলের তৎপরতায় 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখনও নিখোঁজ অন্তত 7 জন। নিহতদের মধ্যে রয়েছেন রাজনৈতিক কর্মী, শিক্ষক, ডাক্তার ও এক পর্বতারোহণ প্রশিক্ষক। শুক্রবার ওই এলাকায় একটি কেবল কার ভেঙে পড়লে অন্তত 100 মানুষ একটি স্কি রিসর্টে আটকা পড়েন। সেখানে আগে থেকে সম্ভাব্য তুষারঝড়ের সতর্কতা জারি ছিল, তবে
কর্মকর্তাদের ধারণা, জিপিএস সিস্টেম ঠিকমতো কাজ না করায় পর্বতারোহীদের কাছে সেই বার্তা পৌঁছেনি। তেহরানের উপকণ্ঠে আলবুর্জ পর্বতমালার পর্বতারোহী ও স্কিয়ারদের কাছে বেশ জনপ্রিয়, তবে গত কয়েকদিন ধরে সেখানে আবহাওয়া খুবই খারাপ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে ৩ জন মারা গেছেন। স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যা 6:45টার পর রকফোর্ড এলাকায় একটি বোলিং অ্যালেতে চালানো এই হামলায় আহত হন আরও 3 জন। হামলার পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে পুলিশ প্রধান ড্যান ওশি জানান, হামলার বিষয়ে তদন্ত চলছে। এর আগে গত 25 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 3 জন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর এবার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে 82 রানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে অজিঙ্কা রাহানের শতকে 5 উইকেটে 277 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে 159 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে ভারত। দলীয় 64 রানের মধ্যে শুভমান গিল ও চেতেশ্বর পূজারার উইকেট হারায় তারা। গিল করেন 45 রান। প্রথম টেস্টের পর মেলবোর্নেও ব্যাট থেকে ব্যর্থ হয়ে মাত্র 17 রানে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান পূজারা। হনুমান বিহারীকে নিয়ে স্কোর বড় করার চেষ্টা করেন অজিঙ্কা রাহানে, কিন্তু ব্যক্তিগত 21 রানে লিওনের বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দেন বিহারী। মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে ঋষভ পান্থ করেন 29 রান, তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তোলেন রাহানে। দিন শেষে 102 রানে রাহানে এবং অপর প্রান্তে থাকা রবীন্দ্র জাদেজা 40 রানে অপরাজিত আছেন। স্টার্ক ও কামিন্স নেন 2টি করে উইকেট। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো আরেকবার। অবস্থানগত সুবিধা কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। চাল আমদানি শুল্ক 62.5 থেকে 25% নামালো সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খানের অবৈধ সম্পদের খোঁজে দুদক। 16 বছরের নিচে ভ্যাকসিন দেয়া হবে না, শঙ্কায় বিশেষজ্ঞরা। অনিশ্চয়তায় শাহ মখদুম মেডিকেল কলেজের 207 শিক্ষার্থীর শিক্ষা জীবন। ধর্ষক গ্রেফতার না হওয়ায় সুনামগঞ্জে মানববন্ধন। উচ্ছেদ করা হবে মানিক মিয়া এভিনিউয়ের অবৈধ দোকানপাট। তেহরানের পাহাড়ে তুষার ধস, 10 পর্বতারোহীর মৃত্যু। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে 82 রানে এগিয়ে ভারত। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।